মুন্সিগঞ্জের ব্যাপারে আলাপ আমাকে মুন্সি শোনেন এই পদত্যাগ তো সবসময় দাবি করে এটা কোনো শোনেন পরিমাণ বিশৃঙ্খলা এবং অদক্ষতা খুব ছোট্ট একটা ক্ষেত্রে সম্প্রতি দেখলাম, এটা খুবই মর্মান্তিক। আমি আমাদের যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, সেটা নিয়ে গতকাল যে অনুষ্ঠানটা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের, খবরটা হচ্ছে এই যে আওয়ামী লীগ নেতা এখন জামাতের সভাপতি। একসময় আওয়ামী লীগ করতেন, এখন তিনি জামাতের সভাপতি হয়েছে। আগে দর্শক নিশ্চয়ই মনে আছে, আমেরিকা তুমি কার? আমেরিকা কারোরই না, আমেরিকা হচ্ছে সবার উপরে ছড়ি ঘুরাইতে চায়। দেখো দেখো যারা, এরকম আছে না একটা কি একটা হিন্দি গান দেখছি, রণবীর কাপুর এরকম টাইটি ঘুরে। তো আমেরিকা এটাই চায় যে আমরা ঘুরাবো, আর যাদের মাথা একটু লম্বা হবে এরকম নিচু করতে হবে, তাই না? কারণ তাদের মোড়লগিরি করতে হবে। তো আমাদের এই এশিয়া উপমহাদেশে আমেরিকার সাথে আরেকটা নব্য মোড়ল আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, কি হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ অবস্থান, কেন বাংলাদেশকে নিয়ে এভাবে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে, সর্বশেষ আপডেট জানার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো বর্তমানে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আর বেশি কথা বলছেন, আমরা একটা ভিডিও প্রচার মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। ওই ই করে দেওয়ার তদন্ত কেন্দ্র আমরা করার প্রস্তাব দেওয়া হয়েছে, হয়তো এটা করে দেওয়া হবে। প্লাস ওখানে যে আমাদের পুলিশ আছে, যে নৌ পুলিশ আছে, তাদের স্পিড বোটটাও খারাপ ছিল। এখন আমি ওই সেদের কোস্টগার্ডকে বলে দেওয়া হয়েছে, কোস্টগার্ডের লঞ্চ থাকবে এবং ওইটার ভিতরে নৌ পুলিশ থেকে ওই জায়গাটায় অপারেশন করবে। আপনি যে জায়গাটার কথা বলছেন একটা সত্যি কথা বলছেন, ওই জায়গায় একটা ঝামেলার জায়গা আছে, আমি আগে জানতাম না, সেদিন আমি মুন্সিগঞ্জ যাওয়ার পর আমি জানতে পারছি। গতকালকে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আপনার কার্যালয় অভিমুখে একটি কর্মসূচি ছিল, সেখানে আজকে আমি শুনেন, আজকে আপনি মুন্সিগঞ্জের ব্যাপারে আলাপ আমাকে মুন্সি শোনেন এই পদত্যাগ তো সবসময় দাবি করে এটা কোনো শোনেন। একটা হলো আমরা যদি করা হই সেই সময় আপনারা বলেন, আবার যদি সফট হই বলে এত নরম কেন। এখন দুনো দিক দিয়ে এখন আপনারা বলেন যে আমরা কোন পথে যাব। স্যার, এই 5 মাসে ছাত্রদের উপর নিপীড়ন ক্রমাগত সাম্প্রতিক সময় বেড়েছে, এটা আসলে নিপীড়ন বাড়ছে? জি বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে সাম্প্রতিক গত 2-3 দিনের লোকজনে আরো বলো যে পুলিশ নাকি তার মাজা সোজা করে দাঁড়াই নেই। আপনারা একদিক থেকে একটা কথা বলেন, একসময় তো বলতেছিলেন এটা মুন্সিগঞ্জের ব্যাপারে বলেন। মুন্সিগঞ্জের জন্য একটা চেষ্টা করেন, একটা মেডিকেল কলেজ করানো দরকার। এখানে জরুরি ভিত্তিতে একটা, আমাদের এখানে কোনো মেডিকেল নাই, আমাদের মেডিকেল কলেজ দরকার। এখানে রাস্তাঘাটের আরো উন্নতি হওয়া দরকার। যদিও 700 কোটি টাকা কিন্তু স্যাংশন করে দেওয়া হয়েছে এই এলাকার রাস্তাঘাটের জন্য। এই এলাকার এইগুলির জন্য আপনারা একটুখানি বলবেন। যেহেতু আমরা যদি ঢাকার পাশে, কিন্তু আমাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা কিন্তু এখানে অত নাই। আপনারা ভালো থাকেন, দোয়া করেন। আল্লাহ। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নানা ক্ষেত্রে ব্যর্থতা নিয়ে আলোচনা করেছি। বহু ক্ষেত্রেই তাদের ইনঅ্যাকশন আছে, তারা কাজ করছে এটা মনে হয় না। কিন্তু যে পরিমাণ বিশৃঙ্খলা এবং অদক্ষতা খুব ছোট্ট একটা ক্ষেত্রে সম্প্রতি দেখলাম, এটা খুবই মর্মান্তিক। আমি আমাদের যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, সেটা নিয়ে গতকাল যে অনুষ্ঠানটা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের মত বিনিময়, সেটার বিশৃঙ্খলা এবং একেবারে পরিকল্পনাহীনতার যে ছাপ পড়েছে সেটা নিয়ে কথা বলতে চাই। এবং যা ঘটেছে তার সাথে উপদেষ্টা জনাব মাহফুজ আলম জড়িত বা এই দায় তার কিনা সেটা একটু খুঁজে দেখার চেষ্টা করব। আমরা জানি, একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে 31 ডিসেম্বর হঠাৎ করে ঘটা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ লোকজন ফেসবুকে স্ট্যাটাস দিতে শুরু করলেন যে তারা কিছু একটা করতে যাচ্ছেন। পরে 31 ডিসেম্বর তারা এই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, তারা তখন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বলছিলেন, তারা ঘোষণা করবেন এবং 72 সালের সংবিধানকে তারা বাতিল করবেন, কবর দেবেন, এরকম নানান কিছু। এবং এটা এই উৎসাহটা এমন পর্যায়ে গেছে যেটা সঠিক হয়েছে বলে আমি মনে করি না। সেটা হচ্ছে একজন উপদেষ্টা, আমি ভুল না করে এটা আসিফ মাহমুদ, তিনিও একই ধরনের স্ট্যাটাস দিয়েছেন। সরকারে বসে তিনি এটা করতে পারেন কিনা, কারণ দুটো সংগঠন তার ডাক দিচ্ছে, এই প্রশ্ন আছে। কারণ এই সরকারটা কোনো দলীয় সরকার না, কিন্তু তারা এগুলো করেছে।
পরবর্তীতে সরকার সেটা করতে দিল না এবং সরকার দাবি করলেন যে তারা নিজেরা এটা করবেন এবং রাইটলি তারা বলেছেন পরে তারা আসলে ফ্যাসিলিটেট করবেন, সবাইকে নিয়ে একসাথে করতে চান। আমি গতকাল আমাদের প্রধান উপদেষ্টা এই যে সর্বদলীয় বৈঠক হয়েছে এটা নিয়ে কেন বলছি এটা একটা ডিজাস্টার হয়েছে এবং আমি একেবারেই আশাবাদী নই এই ঘোষণাপত্র আরো ঠিকঠাক মতো হবে, সেই কথায় পরে আসছি। তো প্রধান উপদেষ্টা তার স্পিচে এই প্রেক্ষাপটটা বলেছেন, এই যে ঘোষণাপত্রটা পাঠ করা হবে সেই প্রোগ্রামে প্রধান উপদেষ্টাকে ডাকা হয়েছিল, তখন তিনি জানতে চেয়েছিলেন এবং জানার সাথে সাথে উনি খুবই চমৎকারভাবে রাইটলি উনি মনে করেছেন যে এভাবে তো এটা হতে পারে না এবং এই হওয়া নিয়ে তার বক্তব্য ছিল সেটা হচ্ছে এই ঘোষণাপত্র 5 আগস্টে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবেই হতে হবে, অর্থাৎ আমরা সবাই যখন ঐক্যবদ্ধভাবে কাজটা করেছি সেই ঐক্যবদ্ধভাবেই কাজটা করতে হবে। সুতরাং সব দল মত যারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে ছিল তাদেরকে নিয়ে তিনি কাজটা করাটাকেই সঠিক বলে মনে করেন এবং আই রিপিট উনি স্পষ্টভাবে বলেছেন যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে দরকার হয়ে ঘোষণাপত্র হবে না। আমি শতভাগ একমত তার সাথে, কোন একটা খণ্ডিত কিছু অংশ, কারণ এই ঘোষণাপত্র দেওয়ানোর জন্য একটা তীব্র চেষ্টা আছে একটা অংশের মানুষ, বা অংশ বললে বড় বড় হয়, কয়েকজন মানুষের খুব সিরিয়াস চেষ্টা আছে এবং তাদের মতো করে প্রধান উপদেষ্টা যেভাবে করতে চাইছেন বা সরকার এখন যেভাবে করতে চাইছে আমি এটাকে একটা সঠিক পথ বলে মনে করি। এখানে সংবিধান বাতিল টাতিলের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে জরুরি যেটা সেটা হচ্ছে আমাদের এই যে ঘটনাগুলো ঘটলো সত্যিকার অর্থেই এটা একটা অভাবনীয় ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো এবং আমাদের 71 পর যেহেতু আমাদের প্রক্লেমেশন ছিল না সেটা এর মধ্যে আমাদের একটা রাজনৈতিক জার্নি আছে এবং অবশ্যই 24 খুব সিগনিফিক্যান্ট একটা লড়াই, সেই লড়াইটা একটা ঘোষণাপত্র থাকা দরকার। কিন্তু এটা না থাকলে সরকার অবৈধতা একটা আলাপ আছে, এগুলো নিয়েও কথা বলবো, এগুলো একেবারেই বাজে কথা কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে। যাই হোক, গতকাল যেভাবে এই সমাবেশ করার চেষ্টা করা হয়েছে, মানে সভা করার চেষ্টা করা হয়েছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে, নানা রকম আনসার্টেনিটি, সারাদিন দেখলাম যে বিএনপি সম্ভবত যাচ্ছে না, শেষ পর্যন্ত জনাব সালাউদ্দিন আহমেদ গেলেন, অন্যান্য দল জামায়াত গেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি তারা গেছেন, গণতন্ত্র মঞ্চের প্রতিনিধি আমি জোনায়েদ সাকিকে দেখলাম সেখানে, ইসলামিস্ট দলগুলোরও অনেকে গেছেন। তো এরকম সবাই যখন গেছেন, গণ অধিকার পরিষদের নুরুল হক নূরকে দেখেছি, রাশেদকে দেখেছি, তো মোটামুটি আমাদের এখানে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে যারা ছিলেন প্রায় সবাই এই অনুষ্ঠানে গেছেন। এটা একটা অর্থহীন অনুষ্ঠান, কিন্তু এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যা ঘটেছে সেটা খুব হাস্যকর। মানে একটা লিস্ট অ্যারেঞ্জমেন্ট কেউ করতে পারে বা পারে না এবং মানুষকে হিউমিলিয়েট করা, আমি এটাকেই সবচেয়ে বেশি আপত্তি করি এবং এটা অত্যন্ত অফেন্সিভ এবং এর সাথে যদি যারা মাহফুজ আলম জড়িত থাকেন এটার দায় তাকে নিতে হবে। মাহফুজ আলমের কথা কেন বলছি, এই প্রোগ্রামের দাওয়াত দেওয়া হয়েছে, মানে আগের দিন পর্যন্ত প্রায় সব দল দাওয়াত পায়নি এবং আগের দিন তারা বেশ রাতে বা মানে গতকাল সকালে অনেকেই একটা মেসেজে দাওয়াত পেয়েছেন এবং সেটা জনাব মাহফুজ আলমের ফোন থেকে গেছে, এটাই নিউজ হিসাবে আমাদের সামনে এসছে এবং সেখানে উষ্মা প্রকাশ করেছেন এই বৈঠকে অনেকেই, এটাও আমরা নিশ্চয়ই জেনেছি, তার মানে এটা সঠিক কথা। মানে এইরকম একটা জাতীয় প্রোগ্রামে একটা টেক্সট মেসেজ করে হোয়াটসঅ্যাপে ইনভাইট করা হয়, এর চাইতেও বিভৎস ঘটনা ঘটেছে। আমি এটাকে বিভৎস শব্দটা ব্যবহার করছি, সিপিবির সাথে যা হয়েছে, মানে বাম গণতান্ত্রিক জোটের সাথে যা হয়েছে। সিপিবির রাজনীতি অনেকেই পছন্দ করেন না করতে পারেন এবং সিপিবির সাথে কেউ কেউ শেখ হাসিনার আওয়ামী লীগের সাথে এক ধরনের ট্যাগ করার চেষ্টা করে, যদিও আমি অন্তত গত বেশ কয়েক বছরে দেখেছি সিপিবি খুব স্পষ্টভাবে তারা তো নির্বাচনে যায়নি শেখ হাসিনার অধীনে এবং তারা তত্ত্বাবধায়ক ছাড়া কোনো নির্বাচন হবে না এই ধরনের আলাপ, বিশেষ করে সিপিবির সাধারণ সম্পাদক জনাব রুহিন হোসেন প্রিন্সের সাথে আমি অনেকগুলো টকশো করেছি, আমরা একই টকশোতে বসে আমি তার এই ধরনের অবস্থান শেখ হাসিনার আমলের আগে অনেক দেখছি। তারপরও তাদের কিছু যৌক্তিক সমালোচনা যে কেউ করতে পারি, কিন্তু একটা উদ্ভট কাণ্ড ঘটেছিল আজকে, এটার সাথে মনে হয় রিলেটেড হবে। কতগুলো রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে অভ্যুত্থানের কিছুদিন পরই, এর মধ্যে বাসদ, সিপিবি এরাও ছিলেন, মানে তারা এদেরও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া উচিত বলে মনে করেছিলেন। মানে পরে তারা বলেছেন তাদের জায়গা থেকে এটা ভুল হয়েছে, কিন্তু এই ভুল হওয়ার কোনো কারণ আসলে আমি আজও খুঁজে পাইনি, এই ভুল কিভাবে হয়, এই নাম কিভাবে সেখানে অন্তর্ভুক্ত হয়। যাই হোক, এই অনুষ্ঠানে
শেষ পর্যন্ত ঘটনাচক্রে গতকাল অনুসরণ হয়ে তার আগের দিন রুহিল হোসেন প্রিন্সের সাথে আমি একটা টক শোতে ছিলাম এবং সেখানে আমি জেনে খুব অবাক হয়েছিলাম তারা দাওয়াত পাননি এই অনুষ্ঠানে। তখন ফান করে বলছিলেন আপনারা তো নিষিদ্ধই হয়ে যেতে পারতেন। যাই হোক, ওনারা দাওয়াত পেয়েছেন, কিন্তু এই দাওয়াত যেটা হয়েছে এটা একটা ফাজলামো হয়েছে। আমি ফাজলামো শব্দটা কনসিয়াসলি ব্যবহার করছি। একটা সরকারের জায়গা থেকে একটা রাজনৈতিক দলের সাথে ফাজলামো না করা উচিত এবং এই ফাজলামোর জন্য সরকারকে দায় নিতে হবে। আমি একটু পড়ি জনাব রুহিল হোসেন প্রিন্স কি বলছেন। আজ 16 জানুয়ারি 2025 বেলা 1:29 বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের ফোনে নামবিহীন খুদে বার্তা পাঠিয়ে আগামীকাল বিকাল 4 ঘটিকায় ফরেন সার্ভিস একাডেমির বৈঠকে দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠিয়ে খসড়া ঘোষণাপত্র বিষয়ে আমাদের পর্যালোচনা উপস্থিত করতে বলা হয়। সঙ্গে ঘোষণাপত্র পাঠানো হয়। আমরা জানতে পারি বৈঠকটি আগামীকাল নয়, আজ 16 ফেব্রুয়ারি বিকাল 4টায়। মানে একটা মেসেজ দিয়ে বলেছে আগামীকাল, তার মানে এটা হলো বুধবার দিয়ে বলেছে, বৃহস্পতিবারই দিয়ে বলেছে এটা আগামীকাল মানে শুক্রবার হবে, কিন্তু ঘটনাটা তা নয়। এইটা আসলে আপনার মানে একই দিন হওয়ার কথা, এই তথ্যটাও ভুল। এবং ওখানে ডেটটা একটা মেসেজ দিয়ে তার সাথে হোয়াটসঅ্যাপে যদি মেসেজ হয় সেখানে সেই এই প্রক্লেমেশনের ডকুমেন্টটা দেওয়া হয়েছে, দিয়ে 4টে মানে 2.5 ঘন্টার মধ্যে একটা প্রতিনিধি গিয়ে এই ব্যাপারে তাদের মত জানাতে বলা হয়েছে। আমরা খেয়াল করি মানুষকে কত হিউমিলিয়েট করা যায়। মানে এখন সরকারের গদিতে বসে সবারই কি মাথা এমন হয় যে সবাইকে খুব তুচ্ছ মনে হয়, সবাই ফালতু লোক, সবাই প্রজা, আমি বিরাট সম্রাট হয়ে গেছি। ওখানে বসলে মনে হয় যে কাউকে আমি হোয়াটসঅ্যাপে একটা টেক্সট পাঠিয়ে ইনভাইট করে ফেলতে পারি। আমার দৃষ্টি মনে হচ্ছে যেন মাহফুজ আলম এই ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তিনি সম্ভবত হতেই পারেন, কারণ তিনি প্রধান উপদেষ্টা, এর আগে বিশেষ সহকারী ছিলেন। আমরা ধারণা করতে পারি তিনি যেহেতু কোনো পোর্টফোলিও পাননি, এই কথাটা আমি নিশ্চিত এখন আসলে তার দায়িত্ব কি, তার দায়িত্ব প্রধান উপদেষ্টা রাজনৈতিক উপদেষ্টা হতে পারে। আর খুব শোনা যায় তিনি নতুন রাজনৈতিক দলের পেছনে কাজ করছেন। এই আলাপগুলো সামনে আসতে হবে। একটা সরকারি পজিশনে বসে তারা এই কাজটা করতে পারেন কিনা আমরা পরে কখনো এই আলোচনাগুলো করবো। কিন্তু এই অনুষ্ঠানটা দায়িত্বপ্রাপ্ত হিসেবে এই হয়েছে। তার চাইতে আমি যদি তাকে বা সরকারকে প্রশ্ন করতে চাই, এই ডকুমেন্টটা পাবলিক না কেন? এর কিছু খসড়া আমি প্রথম আলোতে দেখলাম এসছে, সরিয়ে রাখি। এটা একটা পাবলিক ডকুমেন্ট হওয়ার কথা ছিল, শুধু রাজনৈতিক দল কেন এটা নিয়ে কথা বলবে? এবং এটা বহু আগে আসার কথা ছিল, আসেনি কেন? আমরা তো কথা বলতে পারতাম। আমরা দিকটা একটু বুঝি টুজি। এই সরকার মনে করে তারাই সবকিছু বোঝে, উপদেষ্টারা মনে করেন তারাই সবকিছু বোঝেন। এটা পাবলিক হবে, এটা নিয়ে প্রচুর কথাবার্তা হবে, তার মতো করে প্রত্যেকে তার অপিনিয়ন দেবে। এই গণ অভ্যুত্থান শুধু রাজনৈতিক দল করে, এটা একটা গণ অভ্যুত্থান, এটা 90 না। এরশাদ পতনের সাথে এই মুভমেন্টের একটা মূলগত পার্থক্য আছে। এরশাদ পতনটা গণ অভ্যুত্থান ছিল বলে আমি মনে করি না। জনগণ শেষে এসে প্রায় বিজয় নিশ্চিত হওয়ার পর নেমেছে। এরশাদ বিরোধী আন্দোলন ছিল পলিটিক্যাল দলগুলোর নেতৃত্বের আন্দোলন। ইভেন 69-এর যে গণ অভ্যুত্থানের কথা আমরা বলি, সেটারও নেতৃত্ব ছিল মূলত রাজনৈতিক দল এবং তাদের অন্যতম সাধারণ মানুষ নেমেছিল। এই মুভমেন্টে সবাই ছিল, রাজনৈতিক দল, ছাত্ররা সামনে ছিলেন এবং সাধারণ আপামর মানুষ। আমি ব্যক্তিগতভাবে বহু মানুষকে চিনি যারা কোনো রাজনৈতিক দলের সাথে অ্যালাইন্ড নন, কিন্তু এই মুভমেন্টে নেমেছেন। তো জনগণ কেন এই তথ্যটা জানবে না? কেন কোথায় 1 খাবলা 2 খাবলা খসড়া এসছে সেটা দেখতে হবে। প্রত্যেকের কথা বলা যায় গেছে। এই ঘোষণাপত্র খুব সহজ বা ছোট ব্যাপার নয়, কোনোভাবেই নয়। সেটা হয়নি, এটাও আরেক পার্থক্য। আর আজকে বৈঠকের পর আমরা বহু জায়গা থেকে বহু রকম অপিনিয়ন দেখলাম। বিএনপি এত পরে কেন হবে সেই প্রশ্ন যারা সালাউদ্দিন আহমেদ করছেন, জামায়াতের পক্ষ থেকেও বিএনপির এরপর বলছে হ্যাঁ তারা একসাথে কাজ করবেন, জামায়াতও তাই বলেছে। উপদেষ্টা যেটা ওয়াসিফ নজরুলকে আমরা কথা বলতে দেখেছি, তিনি বলছেন যে সবাই একত্র হচ্ছে এবং তারা মোটামুটি অনেক দেরি না করে আবার অনেক দ্রুত না করে কাজ করবেন। কমিটি গঠন করার কথা হয়েছে, নতুন আরেকটা কমিটি এটা লিখবে। হ্যাঁ, এই ঘোষণাপত্র লেখা খুব তুচ্ছ ব্যাপার না, এটা খুবই পরিকল্পিতভাবে লেখা দরকার, কারণ এটা নিয়ে সিরিয়াস ডিসপিউট অপেক্ষা করছে, এটা নিয়ে কোনো সন্দেহের কিছু নাই। সো এই যাবতীয় সবকিছু ঘটার পরে এখন আমরা তাহলে এই সভাটার দরকার কি ছিল? ব্যাপারটা অবস্থা দৃষ্টি এরকম মনে হতে পারে যে 15 তারিখে একটা আলটিমেটাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। তারা যখন 31 তারিখ পারে নাই, তারপর তারা সেই আলটিমেটাম দিয়েছে এর মধ্যে হতে হবে, তাহলে তারা নানান কর্মসূচি দেবে। সেই চাপেই কি সরকারকে এখানে একটা আইবাস করতে হলো? কারণ এমনিতেই কিচ্ছু হয় নাই।
একটা ঘোষণাপত্র বিএনপির মহাসচিব 3 দিন আগে বলেছেন, তার 1 বা 2 দিন আগে তারা এটা পেয়েছেন। তো সেটা যদি 1-2 দিন আগে পেয়ে থাকে, মানে 4-5 দিন একটা ঘোষণাপত্র পড়ে তার দলের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেওয়া যায়, এটা অনেক সিরিয়াস ব্যাপার। এবং তাই হলো, এখন সবাইকে আবার এসব ঠিকঠাক করে তাদের অপিনিয়ন ঠিক করে গিয়ে পরবর্তীতে বসতে বললো। তো তাহলে এই সভাটা কেন হলো? অহেতুক। যদি আমরা বলতে পারি রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার যোগাযোগ বা ইন্টারাকশন সামনাসামনি যে কোনো বাহানায় হোক, সেটা একটা পজিটিভ দিক আছে। প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যে মাঝে মাঝে আমি একা ফিল করি, কিন্তু এই ধরনের প্রোগ্রাম যখন হয়, আপনারা যখন আসেন, তখন আমি ভালো বোধ করি যে আমি একা নই, আমরা সবাই একসাথে আছি, একতাই আমাদের শক্তি, যেভাবে উনি বলেন আর কি সবসময়। তো তাহলে এটা কেন হলো? কোনো কারণ নেই। এই 15 তারিখের যে আলটিমেটাম, সেটা কি স্টুডেন্টদেরকে দিয়ে জিনিসগুলো করানো যেত না, যে থামানো? আর এই দায়িত্ব স্টুডেন্টদের, তারা এইসব করছেন কেন? তারা 31 তারিখ নিজেদের মতো ঘোষণা দিয়ে দেন, তারা 15 তারিখ না হলে আলটিমেটাম, তারপরে কর্মসূচি করবেন, এই করবেন, সেই করবেন। তারা কোলাবোরেট করতে পারে, তারা সরকারে আছেন, তাদের উপদেষ্টারা আছেন, তাদের ছাত্র প্রতিনিধিরা আছেন, যারা প্রক্লেমেশনের জন্য স্টেটাস দেন, যারা এটা কোঅর্ডিনেট করেন, যারা দল তৈরি করছেন সরকারে বসে বসে, এই অভিযোগ আছে। তো তাদের সাথে নেগোশিয়েট করে এটা করা যায় না কেন? ইটস এ টোটাল মিসম্যাচ। মানে আমি বলবো যে এটা এত বাজে রকম ম্যানেজমেন্ট হয়েছে, এটা বাজে রকম ভাবে অদক্ষতা, অক্ষমতা। এবং সবচেয়ে জরুরি কথা, শুধু আমি সিপিবির কথা বলছি না, অন্যান্য অনেক দলকে আগের দিন রাতে দাওয়াত দেওয়া হয়েছে, 3-4 দিন সময় দিয়ে বলছে এটা করে আসেন, এসে আপনার অপিনিয়ন বলেন। এগুলো হিউমিলিয়েট করা, মানে সরকারের কিছু মানুষ অন্তত নিজেদেরকে অনেক কিছু মনে করা শুরু করেছেন। বাংলাদেশে শেখ হাসিনাকে পতনতা থেকে খেদানো এই জন্য হয়নি। শেখ হাসিনা ঠিক এই কাজটা করতেন, এই কাজটা মানুষকে তুচ্ছ করা, মানুষকে তাচ্ছিল্য করা, সবচেয়ে ভয়ঙ্কর জিনিস এটা। শেখ হাসিনা মানুষকে মানুষ মনে করতেন না। একই রকম প্রবণতা দেখছি এখানে। সরকারের খুব সতর্ক হওয়া দরকার। এইটুকু কাজ যদি কেউ ঠিকঠাক মতো ম্যানেজ করতে না পারে একটা সরকার, তো সেই সরকারের কাছে আসলে কি এক্সপেক্ট করবে? তারা অনেক কিছু করে ফেলবে, কেন মনে করবো আমরা? খুবই ইন্টারেস্টিং একটা খবরটা হচ্ছে এই যে আওয়ামী লীগ নেতা এখন জামাতের সভাপতি। একসময় আওয়ামী লীগ করতেন, এখন তিনি জামাতের সভাপতি হয়েছে। আগে দর্শক নিশ্চয়ই মনে আছে যে জামাতের অনেক নেতা কর্মী যেতেন, বা বিএনপি নেতা কর্মীও যেতেন আওয়ামী লীগে। এখন যেহেতু পালাবদল, আওয়ামী লীগ মানেই হচ্ছে এক ধরনের দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত। যখন তখন মারধরের তারা শিকার হচ্ছে বা গ্রেপ্তারের একটা হুমকি আছে। ফলে তারা এখন আস্তে আস্তে বিভিন্ন দলে যাচ্ছে, বিএনপিতে যাচ্ছে, জামাতে যাচ্ছে। তো জামাতে যাওয়াটা এমনি তো নর্মালি কঠিন, কিন্তু তারপরেও ঘটনা ঘটেছে। সেই ঘটনাটাই বিভিন্ন গণমাধ্যম তুলে ধরেছে। কুমিল্লার তিতাস উপজেলায় আবু হানিফ নামের এক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওই ওয়ার্ডের জামাতের সভাপতি হয়েছে। ওই ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন, এখন ওই ওয়ার্ডের তিনি জামাতের সভাপতি হয়েছে। এই নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা যায় শনিবার ওই ওয়ার্ডের জামাতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনের জন্য ছাপানো পোস্টারে আবু হানিফের নাম এবং জামাতের পদবি লেখা থাকায় বিষয়টি প্রকাশ্যে আসে। পরে বিষয়টি স্বীকার করেন আবু হানিফ। স্থানীয় সূত্র বলছে যে গত 15 বছর তিতাস উপজেলার 9টি ইউনিয়নে জামাত ইসলামের কোনো ওয়ার্ড কমিটি ছিল না। ছাত্র জনতার অভ্যুত্থানের পর জামাত উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডগুলোতে কমিটি গঠন করা শুরু করে। আবু হানিফ তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের 4 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। আওয়ামী লীগ সরকার আমলে তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও ছিলেন। গত 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর তাকে জামাত ইসলামীর সভাপতি করা হয়। আগের থেকেই জামাতের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করে ইউপি সদস্য আবু হানিফ জানান, শাহাবৃদ্ধি সাকুরা কিন্ডারগার্ডেনে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের সভায় আগের ওয়ার্ড সেক্রেটারি উপস্থিত না থাকায় আমার নাম ঘোষণা করা হয়। আমি মানা করেছিলাম, কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও জোর করে আমাকে সাধারণ সম্পাদক করে দলটির নেতারা। পরে নির্বাচনী এলাকায় উন্নয়ন কাজের জন্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়েছি। দলটির সাংগঠনিক নেতারা পলাতক থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারিনি, তবে শিগগিরই দেব। এখন আমি জামাত ইসলামী ওয়ার্ড সভাপতি নির্বাচিত হয়েছি। তিতাস উপজেলা জামাতের আমির ইঞ্জিনিয়ার শামীম বলেন, যৌক্তিক কারণেই আবু হানিফকে জামাতের ওয়ার্ড সভাপতি করা হয়েছে। কুমিল্লা জেলা উত্তর জামাতের আমির আব্দুল মতিন বলেন, আবু হানিফ মেম্বার হওয়ার 10 বছর আগে জামাতের সঙ্গে জড়িত ছিল। যাক, একসময় জামাতের সাথে জড়িত ছিল আওয়ামী লীগ, এখন আবার জামাত। এই হচ্ছে ঘটনা। এটাই হচ্ছে
আগামী দিনে হয়তো ওই প্রবণতাটাই আস্তে আস্তে বাড়তে থাকবে। আওয়ামী লীগের যারা তৃণমূল পর্যায়ে তারা অনেকেই বিলুপ্ত হয়ে যাবে জামাত এবং বিএনপিতে। এটাই হয়তো রাজনীতির চিত্র। দর্শক, আমেরিকা তুমি কার? আমেরিকা কারোরই না, আমেরিকা হচ্ছে সবার উপরে ছড়ি ঘুরাইতে চায়। দেখো দেখো যারা, এরকম আছে না একটা কি একটা হিন্দি গান দেখছি, রণবীর কাপুর এরকম টাইটি ঘুরে। তো আমেরিকা এটাই চায় যে আমরা ঘুরাবো, আর যাদের মাথা একটু লম্বা হবে এরকম নিচু করতে হবে, তাই না? কারণ তাদের মোড়লগিরি করতে হবে। তো আমাদের এই এশিয়া উপমহাদেশে আমেরিকার সাথে আরেকটা নব্য মোড়ল আছে, এটা হচ্ছে ভারত। ভারতের বর্তমান বিজেপি সরকার একটু বেশি নব্য মোড়ল হয়েছে, তবে ফাটল ধরে গেছে। খবরটা দিয়া আসতেছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজকে কত তারিখ চলে? আজকে সম্ভবত 17 তারিখ চলে। আর 3 দিন পরে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান। তো সেই অভিষেক অনুষ্ঠানে এখন পর্যন্ত নরেন্দ্র মোদীর দাওয়াত দেয় ডোনাল্ড ট্রাম্প। পয়লা দাওয়াতটা দিচ্ছে চীনের। তো এটা তো একটু আশ্চর্যের বিষয়। সারা বছর ট্রাম্প বলতো মোদী খুব ভালো মানুষ, ভালো বাবা। আবার মোদীও ট্রাম্পের জন্য প্রকাশ্যে ভোট চেয়ে বিতর্কিত হয়েছিল, সমালোচিত হয়েছিল। হঠাৎ করে ট্রাম্প এবং মোদীর মধ্যে কি এমন ঘটলো যে মোটামুটি যারা মানে দাওয়াত পাওয়া সবাই পেয়ে গেছে। একদম প্রথম দাওয়াতটাই দিচ্ছে চীনের। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত মোদীরে দাওয়াতটা দেয় না। তবে এদিক দিয়ে অমিল থাকলেও বাংলাদেশের নীতিতে দুজন আবার খুব ভালো। তবে আমেরিকার রাষ্ট্রদূত যে কথা বলছে ভারতে নিযুক্ত, তো এই কথাটা বিএনপির জন্য কিছুটা পজিটিভ ফিডব্যাক তৈরি করবে। কারণ এটাই চায় যুক্তরাষ্ট্র এবং ভারত, এই দুই দেশ যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায়। তো এখন কি নাই? গণতন্ত্র নাই, তারা দেখতে চায়। তার মানে কি এখন গণতন্ত্র নাই? মন্তব্য করেছেন কে? ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ইরিক গারশেটি। তো ভারতীয় সংবাদ মাধ্যম WION-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন যে গণতন্ত্রই বাংলাদেশে নতুন অধ্যায় খুলে দিতে পারে। আমরা একটু পিছনে গেলে ভারতীয় সেনাপ্রধানের একটা বক্তব্য আপনাদের খেয়াল আছে। তিনি বলছিলেন যে ক্ষমতায় গণতান্ত্রিক কোনো সরকার এলে তখনই ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে। ডক্টর ইউনূসের এই সরকার, এটা আসলে অভ্যুত্থান বা বিপ্লবের সরকার, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটে নির্বাচিত না। সুতরাং তারা মনে করছে যে এই সরকারের সাথে কিসের ডিল হবে, এটা ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের সরকার, আর তারা মনে করছে এটা মৌলবাদীদের সরকার, ভারতীয়দের কথা। যাই হোক, তো আমেরিকার এই ভারতীয় অবস্থান করা রাষ্ট্রদূত বলছেন গণতন্ত্রই বাংলাদেশে নতুন অধ্যায় খুলে দিতে পারে। বৈশ্বিক অঙ্গনে ভারত এবং যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করা প্রসঙ্গে তিনি বলছেন এটা অতীতের কোনো বিষয় না। বর্তমানে ভারত এবং যুক্তরাষ্ট্র যেভাবে একসঙ্গে কাজ করছে এর আগে কখনোই এমনটি ঘটেনি। এই প্রথম বাংলাদেশের নির্বাচন নিয়েও মন্তব্য করলো ভারতে নিযুক্ত এই মার্কিন রাষ্ট্রদূত ইরিক গারশেটি। বলছেন আমরা দুই দেশই শান্তিপূর্ণ গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই। এই নীতিতে একমত ভারত এবং যুক্তরাষ্ট্র। তো ভারতে কি গণতন্ত্র আছে? আছে। আমরা ওই নিয়ে কথা বলতে চাইলাম না। যারা ভারতের জনগণ বাংলা ভাষাভাষী আছেন, আপনারা দাদা আপনার দেশ সম্পর্কে লেখেন, বি অনেস্ট স্পিকিং করবেন, হ্যাঁ, ফুটিকা থাকলে খায় নিবেন। তো বলতেছে যে ভারতে গণতন্ত্র চায়, মানে তারা মনে করে যে এলাকাতে তারা গণতন্ত্র দেখতে চায়, হ্যাঁ, মানে ওই আর কি। যাই হোক, এরপর বলছে যে আমরা এই নীতির ভাগিদার। এই ক্ষেত্রে দুই দেশ সমন্বয় করেছে বলে মন্তব্য করে বলছেন আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশ কিংবা যে কোনো দেশেই হোক না কেন ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা উচিত নয়। দেখছেন, আমরা মনে করি আমাদের একটি সুযোগ আছে। ভারত থাকতে থাকতে গোমূত্র পান করতে করতে করে, আমেরিকানরা কিন্তু এগুলা করে, ব্রেন যা ছিল তা কিন্তু খায়া ফেলছে। সে বসবাস করে কোথায়? ভারতে। সে বলে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা উচিত নয়। তো তুমি যে আমেরিকার রাষ্ট্রদূত ভারতে বসে রয়েছ, ভারতে কি ঘটছে? সব জায়গায় বলছি না, সব জায়গায় না, অনেক জায়গায় ভালো পরিবেশ আছে, কিন্তু যেখানে ঘটছে এগুলোকে তোমরা দেখো নাকি দেখো না? দেখো, কিন্তু সেখানে বলবা না তোমরা গণতন্ত্র ইসরায়েলিদের পক্ষে দেখতে চাও, এরকম এখানেও। তো তারা বলছে কি সুযোগ আছে যে বাংলাদেশে খুব দ্রুত গণতান্ত্রিক একটা সরকার দেখতে চায় বা গণতন্ত্র ফিরে আসা, মানে নির্বাচন। তো বিএনপি তো এমনি নির্বাচন নিয়ে খুব তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব নির্বাচনটা করার। একটা বৈশ্বিক মোরাল ভোট দরকার ছিল, এখন কিন্তু এটাও পাওয়া গেছে। তা আমার মনে হয় আর কি নির্বাচনটা সম্ভবত 2025-এর শেষেই হয়ে যাবে। যতই জাতীয় ঐক্য সরকার গঠন এগুলা হোক, কিন্তু দিন শেষে ক্ষমতার জন্য বিএনপি শক্তভাবে মাঠে নামবে নির্বাচনের জন্য। জামাতও তাতে মেটিকুলাসলি সাপোর্ট করবে, দেখবেন। তো ডক্টর ইউনূসের সরকারকে একটা বার্তা দিয়েছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়া তুমি এখান থেকে সুন্দর করে গ্রামীণ ব্যাংকে ফিরে যাও। বিষয়টা কিরকম বা কি চাচ্ছে আসলে সময় বলে দিবে। ভালো থাকবে। তো প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন ছিলেন, এতক্ষণ
অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন বা প্লে করেছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।